র্যাবের আয়নাঘর ছিল তদন্তের স্বার্থে জুলাই বিপ্লবের পরেও সেভাবেই রাখা হয়েছে, জানালেন মহাপরিচালক। গুম খুনের ঘটনায় ক্ষমা প্রার্থনা। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত। দিল্লিতে বিক্রম মিস্ত্রি। সম্পর্ক উন্নয়নে দুপক্ষকে আন্তরিক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মিথ্যা মামলাগুলোর নিষ্পত্তি হলে দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন মির্জা ফখরুল। পতিত সরকারের কড়া সমালোচনা রিজভির। এবং ঠান্ডায় কাঁপছে উত্তরের মানুষ। জুবুথুবু, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ। তাপমাত্রা 10 ডিগ্রি, 2-1 দিনের মধ্যেই আসছে শৈত্যপ্রবাহ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আনিকা আঞ্জুম। এবার বিস্তারিত। র্যাবের আয়নাঘর ছিল তদন্তের স্বার্থে জুলাই বিপ্লবের পরেও সেভাবেই রাখা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক AKM শহীদুর রহমান। বৃহস্পতিবার দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। র্যাব বিলুপ্তির বিষয়ে তিনি আরও জানান, সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই শিরোধার্য। এ সময় পতিত সরকারের আমলে র্যাবের হাতে গুম খুনের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান শহীদুর রহমান। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন সংস্থার মহাপরিচালক অতিরিক্ত IGP AKM শহীদুর রহমান। আয়নাঘর, গুম, খুন সহ যত ধরনের অভিযোগ উঠেছে তা কমিশন তদন্ত করছে বলে জানান তিনি। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোন রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল। নারায়ণগঞ্জে 7 খুন সহ এ পর্যন্ত যারা র্যাবের হাতে নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন ডিজি। নারায়ণগঞ্জে 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। সম্প্রতি এক বৃহৎ রাজনৈতিক দল র্যাব বিলুপ্তির বিষয়ে দাবি তুলেছে। এমন প্রশ্নে তিনি জানান, এই বিষয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেওয়া হবে। এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্ত অপেক্ষা করা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর কারণে সার্ক সক্রিয় হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, দুটি দেশের মধ্যকার সমস্যার কারণে অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত নয়। প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা যদি সাক্ষাৎ করেন, একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন, তাহলে গোটা বিশ্বের কাছে একতার বার্তা যায়। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অনকোলজির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন তিনি। এ সময় সার্ককে সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আবারও আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে সেনা সদস্যের প্রতি আহ্বান জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার সকালে নাটোরে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স এর বাৎসরিক অধিনায়ক সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দেশে বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন তিনি। ভারতে বসে দেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনাকে সমর্থন করে না মোদি সরকার। বুধবার ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের এক বৈঠকে একথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। শেখ হাসিনা নিজের ব্যক্তিগত যোগাযোগের উপকরণ ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন। ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ প্রদান করেনি। এছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু।
আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই চির ধরা বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে দুপক্ষকে আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মধুর সম্পর্কে ভরকরা কালো মেঘের ছায়া না সরানো পর্যন্ত দুদেশেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন তারা। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের ঢাকা সফরকে ইতিবাচক হিসেবেও দেখছেন বিশেষজ্ঞরা। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা সাংস্কৃতিক সব ক্ষেত্রেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক। তবে ৫ আগস্ট সরকার পতনের পরই মোদী সরকারের একটা পররাষ্ট্রনীতি প্রকট হয়, যেখানে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে যে বাংলাদেশ নয়, ভারত সরকার চাই শেখ হাসিনা তথা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখতে। দিল্লির এমন একচোখা নীতির কারণেই দুদেশের সম্পর্কে তৈরি হয়েছে যোজন যোজন দূরত্ব। রাজনৈতিক পালাবদলের পর অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা অব্যাহত রেখেছে ভারত। সংখ্যালঘু ইস্যুতে তিলকে তাল বানিয়ে বিজেপি ও ভারতীয় কিছু হলুদ গণমাধ্যমের অপপ্রচার সহ নানানভাবে চাপ দিয়ে আসছে ভারত। ভিসা বন্ধ সহ সকল পণ্য রপ্তানি বন্ধ রেখেছে দেশটি। এতে শুধু বাংলাদেশ নয়, ভারতের অর্থনীতিতেও পড়েছে নেতিবাচক প্রভাব। উভয় পক্ষেরই আসলে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। বাংলাদেশের ব্যবসাও কিন্তু সেভাবে হচ্ছে না। এখন যেহেতু ভিসা ইস্যু হচ্ছে না সেরকম করে, ভিজিটর ভিসা হচ্ছে না, যার ফলে এই যে পুরো যে এটা ট্যুরিস্ট ফ্লো সেটা তো নর্মাল এই মুহূর্তে নেই। দুটো দেশের মধ্যেই সম্পর্ক যদি ভালো থাকে তাহলে দুটো দেশই কিন্তু বেনিফিশিয়ারি হয়। ভারতের এমন নেতিবাচক অবস্থানে চুপ করে বসে থাকেনি বাংলাদেশ। ভদ্র ভাষায় নিজেদের করা অবস্থান জানান দেওয়ার পরই ঢাকায় পাঠানো হয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীকে। যে ট্রেনগুলো বন্ধ আছে এই ট্রেনগুলো চালু করতে হবে, বাস চালু করতে হবে, এগুলো সবই নির্ভর করছে ভিসার উপরে। ভিসা দিলেই কিন্তু এগুলো হচ্ছে এবং এর ফলে কিন্তু ভারতেরও ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিশেষ করে কলকাতার তো ব্যবসায়িক মহল সাফার করছে, হোটেল সাফার করছে। দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতিতে ভারত হারাচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। ইতোমধ্যে দেশটির মূল্যস্ফীতি ২ ডিজিট ছাড়িয়েছে। সম্পর্কে যে মেঘ জমেছে সেটাকে দূর করতে হবে। তো মেঘটা কেন জমলো, তো সেইটা যদি আমরা ভালোভাবে চিহ্নিত করতে পারি তাহলে সেক্ষেত্রে সমাধানটা কিন্তু অনেকটা সহজ। আর ব্যবসা বাণিজ্যের সম্পর্ক যত তাড়াতাড়ি সম্ভব এটা ইতিবাচক করে বা সেই পথে নিতে হবে। তবে সচিব পর্যায়ের বৈঠকে কোনো পক্ষই ছাড় দেয়নি। অন্যদিকে বৈঠক চলাকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ জানান দিল্লি থেকে ভিসা সেন্টার সরিয়ে ঢাকা কিংবা ভিন্ন কোনো দেশে স্থানান্তর করার। আমি খুশি হতাম যদি উনি বলতেন যে দিল্লি থেকে আমাদের যেহেতু যা ভিসার একটা রেস্ট্রিকশন আছে এটাকে ঢাকায় নিয়ে আসো, এবং সেই ফেসিলিটিস ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে এবং এখানে অস্ট্রেলিয়ার ভিসা দিচ্ছে, এখানে কানাডার ভিসা দিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা দিচ্ছে, তাহলে অন্য দেশে দিবে না কেন? ভারতের পররাষ্ট্র সচিবের সফরকে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপনে বাংলাদেশের প্রাপ্তিই বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের পররাষ্ট্র সচিব এসে গেলেন এবং তারপরে আমরা যেসব পাবলিক স্টেটমেন্ট শুনলাম, আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই পজিটিভ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আসামিদের পালিয়ে যাওয়ার ঘটনার ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ৭ দিনের মধ্যে এই ব্যাখ্যা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কাজী পাপ্পু। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের প্রায় সকল এমপি মন্ত্রীদের পাশাপাশি অনেক পুলিশ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়েছেন। তাদের বিরুদ্ধে ছিল গ্রেফতারি পরোয়ানাও, কিন্তু কিভাবে তারা দেশ ছেড়ে চলে গেলেন তা এখনো অজানা। গ্রেফতারি পরোয়ানা জারির পর পুলিশ বাহিনীতে থাকা আসামিদের পালিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেন প্রসিকিউশন টিম। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ আগামী ১ সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আমরা অনেক অফিসারকে দেখেছি যারা দায়িত্বে ছিলেন, কিন্তু যখনই আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হলো তারপর থেকে তাদেরকে পাওয়া যাচ্ছে না। গণমাধ্যমে তথ্যটা সম্প্রচারিত হওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যাদের এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার দায়িত্ব তাদের উচিত ইমিডিয়েটলি অ্যাকশনে যাওয়া। সেটা যেহেতু বারবার এটা দেখছি যে ব্যাহত হচ্ছে, আসামিরা পালিয়ে যাচ্ছে, আমরা তো ডেফিনেটলি বলবো যে এটা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ভূমিকা আছে। এদিকে জুলাই আগস্ট গণহত্যা ও ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার ঘটনা গোপন করার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 18 ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইন্টারনেট সেবাকে বন্ধ করে দিয়ে এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে গোটা দুনিয়াকে
বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। গণহত্যা, মানবতা বিরোধী অপরাধকে গোটা দুনিয়া থেকে আড়াল করার মাধ্যমে গণহত্যার অপরাধটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর সাথে এই জোনায়েদ আহমদ পলকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং এই সব পরিকল্পনার ব্যাপারে তিনি জানতেন। সেই পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের একজন উপপরিদর্শকের ছেলে ইমাম হাসান তাইমকে হত্যার মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলাগুলোর নিষ্পত্তি হলেই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে পতিত আওয়ামী শাসনের কড়া সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, জনগণের অধিকার রক্ষায় বিএনপি ও খালেদা জিয়ার ত্যাগ জাতি মনে রাখবে, যার প্রভাব পড়বে নির্বাচনে। আর জানাচ্ছেন তানজিদ ভুইয়া। যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আপনারা সবাই ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পরিষ্কার করতে হবে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি দিতে হবে। তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারেন এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা আদালতের মাধ্যমে শেষ হলেই তিনি দেশে ফিরবেন। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে, উন্নতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য। এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনা দেশে নতুনভাবে বাকশাল কায়েম করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি। সেই ৭২-৭৫-এর বাকশাল জাতির ঘাড়ে উপনীত হল এবং এবারে জাতি প্রায় ১৭ বছর সেই নির্মম নতুন বাকশাল তার জাতাকলে পিষ্ট হতে লাগলো। আবারও ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ প্রয়াস এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ ১৫ বছর ১৬ বছরে যে সংগ্রাম এবং পরবর্তী পর্যায়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া, তার উপর জুলুম, নির্যাতন, নিপীড়নের মুখেও কখনো বলেনি যে আমি আত্মসমর্পণ করলাম, আমাকে তোমরা মুক্তি দাও। অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে বলেও আশা করেন রুহুল কবির রিজভী। রাজনৈতিক দলগুলো থেকে সংস্কারের কথাও বলা হচ্ছে একটা যৌক্তিক সময়ের মধ্যে করুন এবং অবাধ সুষ্ঠু নির্বাচন দিন। জনগণ যাকে সরকারে বসাবে সেই সরকার হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত এরই মধ্যে প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের বন্ধু নয়, তারা আওয়ামী লীগের বন্ধু। বৃহস্পতিবার বিকেলে পল্টন থানা কর্মী সম্মেলনে এসব কথা বলেন জামায়াতে ইসলামের নেতারা। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার ইসলামী দলগুলোকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল। নাসিমুল বাড়ি সৌরভের প্রতিবেদন। রাজধানীর পল্টন কলেজ মাঠে জামায়াতে ইসলামীর এই কর্মী সম্মেলন সভায় প্রধান অতিথি ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এ সময় ভারতের সমালোচনা করে জামায়াত নেতারা বলেন, ভারত কোনো সময় বাংলাদেশের বন্ধু ছিল না, তারা আওয়ামী লীগের বন্ধু। বাংলাদেশ এবং ভারত যতটা বন্ধুত্বের সম্পর্ক, তারা এই রাষ্ট্রের একটা দলের সাথে সম্পর্ক করে এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জনগণের প্রতিপক্ষে তারা পরিণত হয়েছে। পতিত আওয়ামী লীগ সরকার ১৫ বছর ধরে জামায়াত সহ ইসলামী দলগুলোকে নিঃশেষ করার নীল নকশা বাস্তবায়ন করেছে বলে মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল। শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামী জনতা, ব্যক্তিত্ব, মূল্যবোধ ধ্বংস হয়ে যাবে, সে একাই শুধু এখানে কর্তৃত্ব করবে। কিন্তু আল্লাহ তাআলা তার ইচ্ছা পূরণ হতে দেয়নি। সবশেষে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুততম সময়ে নির্বাচনের পাশাপাশি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান জামায়াত নেতারা। পলাতক খুনের আসামিকে যারা আশ্রয় দিয়েছেন, যারা অডিও ভিডিও বক্তব্য দিয়ে আমার দেশের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন,
তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। সেই জন্য আমরা যেমন নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছি না, তেমনি লম্বা সময় আমরা দিতে চাই না, কারণ লম্বা সময় দিলে ষড়যন্ত্র হবে। নাসিমুল বারী, সৌরভ, মোহনা সংবাদ, ঢাকা। যেসব পুরনো বাস ট্রাক থেকে বায়ু দূষণ হচ্ছে সেটি নিয়ন্ত্রণে বিআরটিএ-কে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহারের নির্দেশ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জানান, বায়ু দূষণ নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠন করা হবে, যা কাজ করবে আগামী বর্ষাকাল পর্যন্ত। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। শীত এলেই ঢাকার বাতাসের মান বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। চলতি বছরেও এর ব্যতিক্রম হয়নি। টানা কয়েকদিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় দূষণের শীর্ষে ছিল রাজধানী ঢাকা। 9 ডিসেম্বর ঢাকার বাতাসে দূষণের মাত্রা ছিল 279, যা খুবই অস্বাস্থ্যকর। দূষণের মাত্রা সব রেকর্ড ভঙ্গ করে 126টি দূষিত শহরের মধ্যে শীর্ষ অবস্থানে পৌঁছেছে রাজধানী ঢাকা। এর সমাধান খুঁজতে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে শুষ্ক মৌসুমে ঢাকা ও আশেপাশে এলাকার বায়ু দূষণ রোধে করণীয় নিয়ে আয়োজন করা হয় আন্তঃ মন্ত্রণালয় সভা। এতে পরিবেশ উপদেষ্টা বলেন, সরকারি প্রতিষ্ঠান সজাগ থাকলে এখন এমন পরিস্থিতি হতো না। বায়ু দূষণটাকে একটু প্রায়োরিটি দিয়ে যদি আপনারা দেখেন, কারণ আমাদের 5 থেকে 7 বছর গড় আয়ু কমে যাচ্ছে। প্রায় বছরে 2 লক্ষ মানুষ মারা যাচ্ছে শুধু বায়ু দূষণে, এবং ঢাকা তো বিশ্বের শীর্ষ দূষিত নগরী হচ্ছে। ঢাকাতে কোনো পয়েন্ট থেকে আনকাভার্ড অবস্থায় ট্রাক নিয়ে ঢোকা যাবে না। পরিবেশ উপদেষ্টা বলেন, সরকারি সিদ্ধান্তে আছে 2025 সালের পরে পুরানো ইট ব্যবহার করা যাবে না। 10,000 ইটভাটা থাকলেও তার মধ্যে 6,000ই অবৈধ। 10,000 ইটভাটার তালিকা থাকলে তার মধ্যে 6,000ই অবৈধ। এখন আমাকে বলেন যে আমি কয় হাজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে পারবো? স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, খোরাখুরির সঙ্গে অনেক মন্ত্রণালয় ও দপ্তর জড়িত। যে কেউ খোরাখুরি করতে গেলে সিটি কর্পোরেশনের অনুমতির পাশাপাশি সব পক্ষের আলোচনা জরুরি। খোরাখুরির যে ব্যাপারটা, এটাকে একটা ইন্টিগ্রেটেড জায়গায় আনা প্রয়োজন। অনেকগুলো মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত অনেকগুলো দপ্তর সংস্থা যারা খোরাখুরি করে বিভিন্ন কাজের ক্ষেত্রে। খাল উদ্ধার ও উন্মুক্ত জায়গায় খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া। খাল জমিগুলো দখল অবস্থায় আছে, সেগুলো হচ্ছে পুনরায় আমাদের কর্তৃত্বে নিয়ে পার্ক, খেলার মাঠ করে সেগুলোকে সংস্থাপন করা। এবং শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। কনকনে শীতে কাঁপছে দেশের উত্তর পূর্বাঞ্চলের মানুষ। চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। হালকা কুয়াশার সঙ্গে হিমশীতল বাতাসে মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। সাইফ জাহান ও মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চুয়াডাঙ্গায় আজ 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে জেলায় এটি সর্বনিম্ন তাপমাত্রা। হাড় কাঁপানো শীত ও হালকা কুয়াশার সঙ্গে হিমশীতল বাতাসে মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। এতে খেটে খাওয়া দিনমজুর শ্রমিকরা চরম বিপাকে পড়েছেন। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এত শীতের তীব্রতা যে আমরা বাড়ি থেকে রাস্তায় বেরোতেই আমাদের খুব কষ্ট হচ্ছে ঠান্ডার কারণে। প্রচন্ড শীত পড়েছে, আমরা শীতের কারণে বাসা থেকে বের হতে পারছি না, কুয়াশার কারণে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। খুব দুর্ভোগের ভিতর চুয়াডাঙ্গাবাসী জীবন কাটাইতেছে। গোপালগঞ্জেও ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি, রয়েছে ঘন কুয়াশাও। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। স্কুল কলেজে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি। শীতে কষ্ট পাচ্ছে বৃদ্ধ ও শিশুরাও। প্রচন্ড ঠান্ডা আর কুয়াশায় চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে অনেককেই। আজকে প্রচন্ড শীত পড়ছে, বাড়ি থেকে বের হওয়াই যাচ্ছে না, তারপরেও পেটের যন্ত্রণায় অবশ্যই তো বের হতে হবেই। রোডে তো বার হতেই হবে, ভ্যান নিয়ে এই কারণে বার হয়েছি, কারণ 3 ডিসেম্বর ছেলে মেয়ে সামনে আসতে তো এই জন্য বার হয়েছি ভাই। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 2-3 দিনেও তাপমাত্রা আরো কমতে পারে। আগামী 3 দিনের পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আফরিন পপি, মোহনা সংবাদ। এবার বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। একাত্তরে আমাদের যুদ্ধ ৯ মাস ধরে হলেও পূর্ব রণাঙ্গনে বাংলাদেশের যোদ্ধাদের সংখ্যে শেষের দিকে যুক্ত হয় ভারত। সে সময় ভারত পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধ চলে মাত্র ১৩ দিন। ৩ ডিসেম্বর শুরু হয়ে যুদ্ধের সমাপ্তি ঘটে ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ আর বাংলাদেশের স্বাধীনতা অর্জন দিয়ে। একাত্তরের ১৩ ডিসেম্বরের খণ্ডচিত্র জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর অকুতভয় তরুণ মুক্তিযোদ্ধারা ঢাকায় ঢুকে পড়ে। নিরস্ত্র জনতা রাস্তায় নেমে আসে। তাদের রক্তে একটাই গর্জন, বাবা মা ও সন্তান হারানোর প্রতিশোধ। জলে স্থলে অন্তরিক্ষে সবদিকে হানাদাররা অবরুদ্ধ হয়ে পড়ায় জেনারেল নিয়াজি রাওয়ালপিন্ডিতে আর্জি পাঠান, আরও সাহায্য চাই। এদিন থেকে রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্টুডিওতে বসে বার্তা বিভাগীয় প্রধান কামাল লোহানী, আলী জাকের ও আলমগীর কবির ঘন ঘন সংবাদ বুলেটিন পরিবর্তন ও পরিবেশন করেন। প্রতি মুহূর্তে খবর আসছে ঢাকা ছাড়া বাংলাদেশের প্রতিটি জেলা মুক্ত। ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর গভীর রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াইয়া খানকে ফোন করে বলেন, ৭ম নৌবহর রওনা হয়ে গেছে, চিন্তার কিছু নেই। নিক্সনের ফোন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জেনারেল ইয়াইয়া তার এডিসি স্কোয়াড্রন লিডার আরশাদ সামি খাকে বলেন, উই হ্যাভ ডান ইট, আমেরিকানস আর অন দ্য ওয়ে। কিন্তু মার্কিন ৭ম নৌবহর শেষ পর্যন্ত আসতে পারেনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৪১ জনের। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৪৪ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, ঢাকা বিভাগে ৪৪ জন, ঢাকা উত্তর সিটিতে ৬৯ জন এবং দক্ষিণ সিটিতে ৭০ জন, খুলনা বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন এবং রংপুর বিভাগে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন ফিদা এম কামাল আর দুদকের পক্ষে শুনানি করেন আসিফ হোসেন। ২০০৭ সালে মামুনের বিরুদ্ধে ১০১ কোটি ৭৩,৭৩,৩৬৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরের বছর মার্চ বিচারিক আদালত মামুনকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অনাদায়ে আরও ১ বছরের দণ্ড দেন। পাটের অনিয়ন্ত্রিত মজুতদারি বন্ধ করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বৃহস্পতিবার বহুমুখী পাট পণ্যের মেলা পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। উপদেষ্টা এই সময় বলেন, বাংলাদেশের স্বাধীনতার পেছনে পাট একটি বিশাল প্রেরণা ছিল। পাটের ইকোসিস্টেমকে পাট ব্যবসার সবথেকে বড় সমস্যা বলে মনে করছেন তিনি। বলেন, পাট পণ্যের অতিরিক্ত বৈচিত্র্য কমিয়ে এনে মৌলিক ও শৈল্পিক পণ্য তৈরিতে এগিয়ে আসতে হবে। কৃষক অর্থ পাক, আমরা চাই না যে কাঁচা পাট রপ্তানি মাত্র ২৫% হয়তো বাংলাদেশ থেকে হয়। আমরা যদি এটাকে সংকীর্ণ করার চেষ্টা করি তাহলে কৃষকের কাছে পয়সা যাওয়াটা কমে যাবে। আমার কৃষকও তো আমি তো কৃষকেরও প্রতিনিধি, আমি তো কোনো রকমে চাই না যে ও ক্ষতিগ্রস্ত হোক, বাট এর মানে না যে অনৈতিক মজুতদাররা উপকৃত হোক। আমি অনৈতিক মজুতদারদেরকে আটকাতে চাই। ২১শে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ার মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েক বছর ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছিলেন ৭২ বছর বয়সী এই কণ্ঠশিল্পী। পাপিয়া সরোয়ারের মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে নেমেছে শোকের ছায়া। গুণী এই শিল্পীর জীবনের খানিকটা তুলে ধরেছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম।
প্রবল জনপ্রিয় এই গানটি সবার থেকে আলাদা করেছিল পাপিয়া সারোয়ারকে। বাংলা সঙ্গীত প্রেমীদের কাছে ৮০ দশকের গানটি আকাশ ছোঁয়া জনপ্রিয়তা অর্জন করে। হৃদয়ে আলোড়ন তোলা মধুময় এমন গান আর কখনো গাইবেন না সেই কণ্ঠশিল্পী পাপিয়া সারোয়ার। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন গানের জগতের এই নক্ষত্র। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন পাপিয়া। সবশেষ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে, সেখানেই চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে রবীন্দ্রসঙ্গীতের জন্য কোটি কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন। তার ব্যতিক্রমী কণ্ঠ ও গায়কের প্রশংসা ছিল সঙ্গীতাঙ্গনে। আধুনিক গানেও আছে তার সাফল্য। তার প্রথম অডিও অ্যালবামটি তার নামেই প্রকাশিত হয় ১৯৮২ সালে, আর সবশেষ অ্যালবাম আকাশ পানে হাত বাড়ালাম বাজারে আসে ২০১৩ সালে। পাপিয়া সারোয়ার ১৯৫২ সালে ২১ নভেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই রবীন্দ্রসঙ্গীতের প্রতি তার ছিল আলাদা একটা টান। ছায়ানট বুলবুল ললিতকলা একাডেমিতে গান শিখতেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনিই প্রথম ভারত সরকারের বৃত্তি নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসঙ্গীতে স্নাতক করার সুযোগ পান। ১৯৬৭ সাল থেকে বেতার ও টিভিতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করেন পাপিয়া সারোয়ার। ২০১৩ সালে রবীন্দ্র পুরস্কার, ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন। পেয়েছেন ২১ পদকও। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। মিয়ানমারের রোহিঙ্গা যোদ্ধা সহ সরকারি বাহিনীর শত শত সৈন্যকে আটকের কথা জানিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আটককৃতদের মধ্যে সামরিক বাহিনীর কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনো রয়েছেন। বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী। আরাকান আর্মি জানায়, বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন প্রদেশের মুংডু শহরের শেষ জান্তা ঘাঁটিটি গত রোববার দ্বারা দখলে নিয়েছে। এদিকে মুংডু শহর দখলে নেয়ার ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় ৩৫০ কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে প্রাণহানি ছাড়িয়েছে ৪৪,৮০০। এদিকে চলতি বছরের বিশ্বজুড়ে ৫৪ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার, যার ১/৩ নিহত হয়েছেন গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলায় গাজা জুড়ে ২৪ ঘন্টায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে প্রাণহানি ছাড়িয়েছে ৪৪,৮০০। এ পর্যন্ত আহত হয়েছে লক্ষাধিক মানুষ। গাজায় যুদ্ধবিরতি ও জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA এর কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে সাধারণ পরিষদ। ৯টি দেশ এ প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিলেও পক্ষে ভোট পড়ে ১৫৮টি, আর ভোটদানে বিরত থাকে ১৩ দেশ। এদিকে ২০২৪ সালে বিশ্বে ৫৪ জন সাংবাদিক নিহত হয়েছেন দায়িত্ব পালনকালে অথবা পেশার কারণে তাদের হত্যা করা হয়েছে। তাদের মধ্যে ১/৩ নিহত হয়েছেন গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে। ২০২৩ সালের ২৩ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় ১৪৫ জনের বেশি সাংবাদিককে হত্যা করেছে। সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারের এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। ভয়াবহ দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিখ্যাত উপকূলীয় শহর মালিবু। দাবানলের তীব্রতায় ৩,০০০ একরেরও বেশি বনাঞ্চল পুড়ে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২,০০০ স্থাপনা। এরই মধ্যে শহরের ৬,০০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়েছে প্রশাসন। অন্যদিকে নারীদের জন্য নতুন করে হিজাব আইন চালুর সিদ্ধান্ত নিয়েছে ইরান। এ আইনে বলা হয়েছে, যদি কোনো নারী হিজাব পরতে অস্বীকার করেন তবে তাকে মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দেয়া হতে পারে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার।
র্যাবের আয়নাঘর ছিল তদন্তের স্বার্থে জুলাই বিপ্লবের পরেও সেভাবেই রাখা হয়েছে, জানালেন মহাপরিচালক। গুম খুনের ঘটনায় ক্ষমা প্রার্থনা। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত। দিল্লিতে বিক্রম মিস্ত্রি। সম্পর্ক উন্নয়নে দুপক্ষকে আন্তরিক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মিথ্যা মামলাগুলো নিষ্পত্তি হলে দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন মির্জা ফখরুল। পতিত সরকারের কড়া সমালোচনা রিজভির। এবং ঠান্ডায় কাঁপছে উত্তরের মানুষ। জুবুথুবু, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ। তাপমাত্রা 10 ডিগ্রি। 2-1 দিনের মধ্যেই আসছে শৈত্যপ্রবাহ। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।